এই মার্কেটে যারা কিছু বছর যাবত আছেন তারা একটা জিনিস আশা করি ক্লিয়ারলি বুঝে গেছেন, ম্যাক্সিমাম টাইম মার্কেট মেকাররা আমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করে যে এই মার্কেটের কিছু হবে না। সো যখন পড়তে দেখি অর্থাৎ প্লামেট হয়, তখন দীর্ঘ সময় ধরে প্লামেট হয়, মানুষের মধ্যে যাতে একটা প্যানিক সিচুয়েশনে তৈরি হয় এবং সে হাল ছেড়ে দেয়, এবং সেটার জন্যই বা সেই পয়েন্টটার জন্য কিন্তু তার অপেক্ষা করে। তারপর যখন রিভার্সাল মারে, যতটা ক্র্যাশ 1-2 মাস ধরে হয়েছিল, দেখা গেল এক সপ্তাহে সেটা কমপ্লিট করে নিল, তারপর আবার একটা নতুন অল টাইম হাই দিল। তো আমি মনে করি অ্যাট প্রেজেন্ট মার্কেট সিচুয়েশান ঠিক সেই রকমই, অর্থাৎ আমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে যে এরপর একটা বিয়ার র্যালি শুরু হয়ে গেছে, আপনারা হাল ছেড়ে দিন। তাই আমরা বিটকয়েনকে 1.25-এ ওঠার পর অনেক সময় ধরে $85,000 আসতে দেখেছি, এরপর মেবি $75,000 গন্ডিও টাচ করে যাবে। বাট তারপর আমি মনে করি একটা বাউন্স ব্যাক বিটকয়েনের মধ্যে আসবেই আসবে। 1.25 ক্লেম করতে ম্যাক্সিমাম 1 থেকে 2 সপ্তাহ সময় লাগলো, তারপর আবার একটা নতুন অল টাইম হাই দিল। সো যখন পড়ে তখন লেন্দিয়ার ডিউরেশন ধরে পড়ে, আর যখন সেটাকে ব্যাক আপ করতে ওঠে তখন আপনারা দেখবেন খুব কুইকলি সেটা হয়ে গেল। এবং অনেকে তো বুঝে উঠতে পারে না যে এই সময় এন্ট্রি নেওয়া উচিত হবে, অনেকে ফোমোর বসে একদম যখন টপমোস্ট পয়েন্টে পৌঁছে যায় তখন এন্ট্রি নেয়, সেই সময় ম্যাক্সিমাম ভুলটা আমাদের সাথে হয়। সো বারবার যেটা মার্কেট আমাদেরকে শিখিয়ে এসছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি মনে করি আমাদের সামনে যে সমস্ত ডাটাগুলো উপস্থাপন করা হচ্ছে, মার্কেট পড়ে যাচ্ছে, আরও পড়তে পারে, এরপর একটা বিয়ার র্যালি চলে আসবে, সেগুলো কমপ্লিটলি একটা ভুয়ো ধারণা। আমরা গ্যারেন্টি দিয়ে এটাও বলতে পারি যে বিটকয়েন 85-তে যাক বা 75 অবধি পড়ুক বা তার তলায় পড়ে যাক, যে রিবাউন্ডটা মারবে 1.25 অবধি উঠতে খুব কম টাইম লাগবে, তারপর আবার একটা নতুন অল টাইম হাই দেবেই দেবে। এবং এই নিয়ে আজকের ভিডিওটা, প্রতিদিনই নেগেটিভ কিছু নিউজ কভার করছি যেগুলো আপনাদের দেখতেও বোরিং লাগে, মানুষ প্যানিকড হয়ে যায়। তাই আজকে যে কটা নিউজ কভার করব সেগুলো কিন্তু মার্কেটের খুব ভেতরের নিউজ, এবং আদতে মার্কেট মেকাররা এই সময় কি ধরনের পজিশন নিচ্ছে সেগুলো আপনাদের সামনে আনকভার করার চেষ্টা করব। সো আমি এক্সপেক্ট করব ভিডিওটা আপনারা একদম লাস্ট অবধি দেখুন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। ফার্স্টে আমি চলে এসেছি বিটকয়েনের ওয়ান ডের চার্টে। এখানে এক্সট্রা করে দেখানোর মতো কিছু নেই, যা রিসেন্ট ডাটা উঠে আসে সেই অনুযায়ী বিটকয়েন পড়বে এবং কত অবধি পড়তে পারে। দেখুন $80,000 কাছাকাছি কালকেই নেমে গেছিল, অর্থাৎ কোনো একটা উইক তো নেমেছিল। বডির ক্লোজার কিন্তু আমরা এখনও 85,000-এর যে সাপোর্ট লেভেলটা আছে সেই বরাবর পেয়েছি, তবে 84,000 বা 85,000-এর সাপোর্টটা যে কতদিন টিকবে তার কোনো গ্যারেন্টি নেই। আমরা ম্যাক্সিমাম চান্স এটা মেনে নিয়ে চললাম যে বিটকয়েন একবার হলেও 75,000 বা 70,000-এর রেঞ্জ অবধি পড়ে গেল। তারপর আমি মনে করি এখান থেকে কিন্তু একটা রিবাউন্ড হবে, এবং এই 1.25 বা 1.26 যেটা থেকে বিটকয়েন ক্র্যাশ করতে আরম্ভ করেছিল এবং প্রায় 1 মাস যাবৎ প্রাইসে ফলই আমরা দেখতে পাচ্ছি, সেটুকুনি কভার করতে মেয়ারলি 1 থেকে 2 সপ্তাহ সময় নেবে, তারপর আবারও একটা অল টাইম হাই কিন্তু বিটকয়েনের চার্টে আমরা পাবো। এবার এগুলো কিন্তু আমার মনগড়ন্ত কোনো রকম অ্যানালিসিস নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে, তো একে একে সেই যুক্তিগুলোর দিকেই চলে যায়। তো অনেক অ্যানালিস্টের বয়ান কিন্তু এখন উঠে আসছে। যদি ফার্স্ট আর্টিকেলের হেডলাইনটা পড়ি, সভারেন বিটকয়েন অ্যাডাপশন would be the ultimate upside catalyst। এখানে আপনারা যদি একটু এর বয়ানটা পড়েন তাহলে the catalyst could serve as a wake up call and send bitcoin to 150, অর্থাৎ $150,000 ওভারনাইট। এবার আমরা জানি যে ওভারনাইট এটা হওয়া পসিবল নয়, বাট ওভার দ্য টাইম পিরিয়ড পর গিয়ে কিন্তু এটা অবশ্যম্ভাবী। সো অনেক অ্যানালিস্ট কিন্তু এখনো হাল ছাড়েনি, এবং তারা কিন্তু আমাদের বারবার রিকল করাচ্ছে যে এই যে সিচুয়েশন বিটকয়েনে পড়ে, যেখানে ম্যাক্সিমাম রিটেলার প্যানিকড অবস্থায় চলে গেছে, কিনতে ভয় পাচ্ছে, সেখানে তাদের মতে কিছু কিছু অন্তত কিনে রাখা উচিত, কারণ বিটকয়েন এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করবেই করবে। আচ্ছা, আমরা সেকেন্ড আর্টিকেলে চলে আসছি। এনসিয়েন্ট বিটকয়েন হোয়েল ডিপোজিটস 850 বিটকয়েন টু প্যাক্সোস ট্রাস্ট। এবার এনসিয়েন্ট বিটকয়েন হোয়েল বলতে এই যে অ্যাড্রেস থেকে ট্রান্সফার হয়েছে, এই বিটকয়েন হোয়েলস প্রায় 10 থেকে 11 বছর আগে বিটকয়েন পারচেস করেছিল, যখন মেয়ারলি $200-500 কাছাকাছি বিটকয়েন ট্রেড হতো। তো সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে এবং সেটা কিন্তু গিয়ে প্যাক্সোস ট্রাস্টের মধ্যে এসছে।
এবারের কি ধরনের এফেক্ট মার্কেটে পড়তে পারে সেই বিষয়ে বলি। বিটকয়েন হোল্ডস মুভ 850 বিটকয়েন টু প্যাক্সাস কাস্টাডি, দ্য ট্রানজ্যাকশন সাজেস্ট পোটেন্সিয়াল ইনস্টিটিউশনাল আপটেক। অর্থাৎ ইনস্টিটিউশনস গুলো কিন্তু এবার এই পুরনো বিটকয়েন হোল্ডারদের বিটকয়েনের কাস্টোডিয়াল হতে চাইছে, অর্থাৎ ইনডাইরেক্টলি বলতে গেলে তাদের বিটকয়েনগুলো নিজেদের কাছে রাখছে সেফগার্ড করার জন্য। আরেকটু যদি পড়ি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, দ্য ট্রানজ্যাকশন সিগন্যালস পোটেন্সিয়াল মার্কেট ভলাটিলিটি অ্যান্ড ইনক্রিজড ইনস্টিটিউশনাল অ্যাডাপশন, ইয়েট নো অফিসিয়াল স্টেটমেন্ট ক্ল্যারিফাইজ, বাট ভেতর এটা বোঝা যাচ্ছে, কারণ অনেক ব্লকচেন অ্যানালিস্টই কিন্তু মনে করছে যে ভেতর কিন্তু ইনস্টিটিউশনসগুলো যারা ওল্ড বিটকয়েনের অ্যাকুমুলেটর বা হোয়েলস তাদের বিটকয়েনের কাস্টাডিয়ান হচ্ছে, এবং যেটা কিন্তু লোকচক্ষের সামনে অনেকে আসতে দিচ্ছে না। এবং সেই কারণের জন্য আমি বারবার বলে আসছি যে ডিসেন্ট্রালাইজড বা প্রাইভেট টোকেন যেগুলো আছে, বেসিক্যালি ড্যাশ, জিক্যাশ, জিকেসিং, এই রকমের কিছু টোকেন কিন্তু বাড়ছে। মেবি সেই মিডিয়াম দিয়েই এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু হচ্ছে। আরও একটা নিউজ কভার করি। কয়েনবেস আপনারা প্রত্যেকেই জানেন ইউএস এর একটা এক্সচেঞ্জ, এবং ইউএস এর মধ্যে ডেরিভেটিভ বা পারপেচুয়াল বা ফিউচার ট্রেডিং যেটাকে আমরা বলে থাকি বন্ধ। তো ইদানিং সময় ট্রাম্প গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর দেখা গেছে সেটাই গ্রিন সিগন্যাল পেয়েছিল, এবং 24/7 সার্ভিস প্রোভাইড করবে কয়েনবেস কিছু পারপেচুয়াল পেয়ারকে লিস্ট করতে চলেছে। একটু যদি দেখায়, সিবাইনু থাকছে, অ্যাভালাঞ্চ থাকছে, বিটকয়েন ক্যাশ থাকছে, কার্ডানো থাকছে, লিঙ্ক, ডোজকয়েন, হেদেরা, লাইটকয়েন, পলকাডট, সুইস, টেলার, অর্থাৎ এক্সএলএম বলে যে কয়েনটা আছে। এই কয়েনগুলোর কিন্তু এরা ডেরিভেটিভ বা ফিউচার ট্রেডিং চালু করতে চলেছে। অলরেডি কিন্তু বিটকয়েন, ইথেরিয়ামের মতো কয়েনগুলোর হয়ে গেছে। সো বুঝতেই পারছেন, ইউএস এর মধ্যে যদি ফিউচার মার্কেটটা ওপেন হয়ে যায়, সামান্য হলেও লিকুইডিটি ইনজেকশন কিন্তু এই মার্কেটে বাড়বে, এবং সেটাও কিন্তু অ্যাট প্রেজেন্ট ডেটে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেই পারে। আচ্ছা, নেক্সট আর্টিকেলে চলে আসছি। জার্মানির সর্ববৃহৎ ব্যাংক ডয়েচ ব্যাংক $115 মিলিয়ন দিয়ে কিন্তু ক্রিপ্টোর মধ্যে অ্যাকুমুলেশন চালাচ্ছে, এবং বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের স্টক পারচেস করছে। এবার আপনারা মনে করতেই পারেন যে 115 মিলিয়ন কিছুই হবে না, ঠিক আছে, এই মার্কেটের জন্য $115 মিলিয়ন অ্যামাউন্টটা খুবই কম, তাও আবার জার্মানির এত বড় একটা ব্যাংকের দ্বারা হচ্ছে। বাট একটু যদি আপনারা ঘুরিয়ে দেখেন, ক্রিপ্টো কারেন্সির মধ্যে এখন ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টিবিলিটি বাড়ানো মেন বিষয় আমাদের কাছে। কারণ গোল্ডের বা গভর্নমেন্ট বন্ডগুলো বড় সরকারের, তাদের যেমন অ্যাডাপ্টিবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতে পাই, সেই সমপরিমাণ অ্যাডাপ্টিবিলিটি কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে এখনও নেই। সো ভাস্ট জনসাধারণের কাছে ক্রিপ্টো কারেন্সিটাকে তুলে দিতে হলে প্রথমে কিন্তু এই ব্যাংকগুলোকে বা বিভিন্ন দেশের গভর্নমেন্টগুলোকে অ্যাডাপ্ট করতে হবে, এবং ভালো রেগুলেশন আনতে হবে যাতে সেটা জনসাধারণদের জন্য তুলে দেওয়া যায়। জনসাধারণের আলটিমেটলি যদি এটাকে অ্যাডাপ্ট করে তাহলে কিন্তু সার্বজনীন বলে গণনা করা হবে। তো সেই বিষয়ে কিন্তু আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ আমরা অগ্রসর হচ্ছি। জার্মানির একটা ব্যাংক অ্যাডাপ্ট করেছি, এরপর বিভিন্ন কান্ট্রির ব্যাংকগুলো আস্তে আস্তে অ্যাডাপ্ট করবে। ইউএইর মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাজ আ বিটকয়েন কাস্টোডিয়াল হিসেবেও কাজ করে, এবং ইউএসের জেপি মর্গ্যান থেকে আরম্ভ করে আরও বিভিন্ন বড় ব্যাংক কিন্তু তাদের কাস্টমারদেরকে বিটকয়েন কিনে তাদের কাছে হোল্ড করার পারমিশনও কিন্তু দিয়ে দিচ্ছে। এটা দেখতে পাচ্ছেন ইনক্রিজড লেজিটিমেসি ফর ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই বড় সংস্থাগুলো যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপ্ট করে তবেই তার কিন্তু লেজিটিমেসি বাড়বে, এবং আলটিমেটলি গিয়ে কোনো এক সময় দেখতে পাবো যে ওভারঅল ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ মোটামুটি বিটকয়েন বা গভর্নমেন্ট বন্ডগুলো বা কোনো একটা দেশের স্টক মার্কেটকে টেক্কা দেওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে। কারণ আপনারা যদি রিসেন্ট টাইমসের ডাটা দেখেন, তাহলে প্রায় $4.2 ট্রিলিয়ন মার্কেট ছিল ক্রিপ্টো মার্কেট। এই রিসেন্ট ক্র্যাশের ফলে কিন্তু এই মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ বেসিক্যালি $2.8 ট্রিলিয়ন পৌঁছে গেছে, অর্থাৎ প্রায় 35%-এর কাছাকাছি প্লামেট এসে গেছে। তো এটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে সর্বসাকুল্যে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। তার পাশাপাশি পোটেন্সিয়াল প্রাইস স্টেবিলিটিও কিন্তু একটা পয়েন্ট। এই যে ভোলাটিলিটি এই মার্কেটে থাকে, যেটাকে আমরা খুবই ভালোবেসে থাকি, যে কারণের জন্য ট্রেড করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে মজা আসে, সেটা কিন্তু কোনো একটা মার্কেটের সার্বজনীন গ্রহণযোগ্যতার পথের মেন কাঁটা। তো এটাকে যদি মোটামুটি একটু হলেও স্টেবল করা যায় মুভমেন্টগুলোকে, তাহলে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি বা মানুষের কাছে এর পরিচয় অনেক অংশে বাড়তে পারে। এ বাদে আপনারা বুঝতে পারছেন রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স প্রয়োজন, তার পাশাপাশি তো মেন স্ট্রিম অ্যাডাপশন প্রয়োজন, যেগুলো এই সমস্ত গভর্নমেন্ট বা কোনো একটা দেশের বড় ব্যাংকের দ্বারা অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো হয় তাহলেই পসিবল। সো ছোট একটা নিউজ, বাট প্রেক্ষাপট কিন্তু অনেক বড়। আস্তে আস্তে যদি আমাদেরকে এই জিনিসটাকে মেন স্ট্রিম করতে হয় তাহলে কিন্তু বিভিন্ন দেশের গভর্নমেন্টগুলোকেও এগোতে হবে, তার সাথে সাথে বিভিন্ন দেশের সংস্থাগুলো যারা কোনো একটা দেশের জিডিপির প্রায় 35% 40% নিয়ন্ত্রণ করে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। চলে আসছে আমাদের নেক্সট আর্টিকেলে। এটাও একটা ভালো আর্টিকেল। ইউএসডিসি এক্সচেঞ্জ ডিপোজিট সার্চ অ্যাজ ট্রেডার্স আইজ অপরচুনিটিস টু বাই বিটকয়েন ডিপ। তো
তো বিভিন্ন এক্সচেঞ্জগুলোর মধ্যে এখন স্টেবল কয়েনের ইনফ্লো বেড়ে গেছে এবং ম্যাক্সিমাম টাইম আমরা ভিডিওর মাধ্যমেও কভার করে থাকি যে যখন কোনো একটা কয়েন বেচে ইউএসডিটি অন্য জায়গায় ট্রান্সফার করছে তখন মেনলি এই মার্কেটে লিকুইডিটি ক্রাঞ্চ হয়। বাট অ্যাট দ্য সেম টাইম মার্কেট যখন একটা ঠিকঠাক জায়গায় থাকে, যারা মার্কেট মেকার তারা বোঝে এখান থেকে মার্কেটের একটা রিবাউন্ড পসিবল বা আমরা বাউন্স ব্যাক দেখতে পারি, তখন কিন্তু সেই স্টেবল কয়েনগুলো আবার তারা এক্সচেঞ্জের মধ্যে আনে এবং মার্কেটের মধ্যে কিন্তু ইনজেক্ট করে, যে কারণের জন্য বিভিন্ন অল্ট কয়েনগুলো বাড়ে। দ্যাট প্রেজেন্টও মার্কেটের যে ডিপ সেটাকে কাজে লাগানোর জন্য অনেক মার্কেট মেকার তাদের স্টেবল কয়েনগুলো এক্সচেঞ্জের মধ্যে আনছে এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ইউএসডিসি এক্সচেঞ্জ ইনফ্লো হ্যাভ স্পাইকড মাল্টিপল টাইমস রিসেন্টলি অ্যাজ বিটকয়েন এক্সপিরিয়েন্সেস আ সিগনিফিকেন্ট প্রাইস কারেকশন। স্টেবল কয়েন ডিপোজিট টু এক্সচেঞ্জ টিপিক্যালি ইন্ডিকেট ট্রেডার্স কনভার্টিং ক্যাশ ইকুইভ্যালেন্স ইন্টু ভোলাটাইল ক্রিপ্টোকারেন্সিস। সো এই জিনিসটাও কিন্তু মার্কেটের জন্য বিশেষ করে এই পার্টিকুলার সিচুয়েশনে একটা পজিটিভিটি আনছে। নেক্সট নিউজে চলে আসছি। উইন্টারমিউটের নাম আশা করি আমাদের মুখ থেকেই শুনেছেন এবং বাইন্যান্সের যে ক্র্যাশটা এসেছিল, বাইন্যান্সের ফলে যে ক্র্যাশটা এসেছিল 10th of October, সবাই লিকুইডেট হয়ে গেছিল যেদিন। সেই দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, উইন্টারমিউটের নাম নিয়েছিলাম মার্কেটের যে লিকুইডিটি প্রোভাইডার আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এবং বড় বলতে পারেন। তো অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে র্যাপড বিটিসি ট্রান্সফার করছে, অর্থাৎ মার্কেটের মধ্যে ব্যাপক পরিমাণে এরা লিকুইডিটি ইনজেক্ট করছে। মানুষের মধ্যে কেনাকাটার প্রবণতা বেড়ে গেলে এদেরকেও কিন্তু লিকুইডিটি ইনজেক্ট করতে হয়, সেটাই কিন্তু হচ্ছে প্রায় 200 মিলিয়নের কাছাকাছি মিস্টিরিয়াস মুভ হয়েছে এবং মিস্টিরিয়াস মুভ হওয়াটাই স্বাভাবিক, কারণ যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো ভেতরে ভেতরে বাই করছে তারা অবশ্যই চাইবে না তাদের ট্রানজ্যাকশনগুলো লোকের সামনে আসুক, সেই জন্যই ভেতরে ভেতরে হচ্ছে। বাট এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডাজ দিস উইন্টারমিউট র্যাপড বিটিসি ট্রান্সফার মিন ফর মার্কেট। এখানে দেখতে পাচ্ছেন $200 মিলিয়ন কাছাকাছি মার্কেটে লিকুইডিটি ইনজেক্ট হয়েছে এবং সেটাও কখন হয়েছে, মার্কেটের অ্যাক্টিভ আওয়ার্সের মধ্যে হয়েছে এবং অ্যানোনিমাস বিভিন্ন অ্যাড্রেসের মধ্যে এদের ওনারশিপ প্রোপ্রাইটারি শিফট হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং র্যাপড বিটিসি অ্যান্ড হোয়াই দিস ট্রান্সফার ম্যাটার্স। ইনস্টিটিউশনাল রিপোজিশনিং, অর্থাৎ ইনস্টিটিউশনসগুলো কিন্তু এখন রিপোজিশন করছে বা রিওপেন করছে তাদের পজিশনগুলোকে, যাতে করে এখন অ্যাকুমুলেট করলে তাদের ইল্ড বেশি পরিমাণে জেনারেট হয় এবং যে অ্যাসেটগুলো তারা পারচেস করছে তাদের এগেনস্টে তারা যেন বাংলা কথায় সুদ বেশি পায় আর কি। তারপর ক্লায়েন্ট ফুলফিলমেন্ট, ক্লায়েন্টদের তরফ থেকে ডিমান্ড বেড়েছে, সেটা ফুলফিল করার জন্যই কিন্তু এই পরিমাণ লিকুইডিটি মার্কেটে ইনজেক্ট হয়েছে। তারপর স্ট্র্যাটেজিক রিব্যালেন্সিং, যে অবস্থায় আমরা পড়ে গেছি সেটা একাধারে প্লামেট বা ক্র্যাশ বলা যেতেই পারে, তো সেটাকে রিব্যালেন্স করার জন্যই কিন্তু এই কেনাকাটাগুলো হচ্ছে যাতে মার্কেট এখান থেকে রিবাউন্ড করতে পারে। এ বাদেও এই আর্টিকেলে অনেক কিছু লেখা আছে, এত ডিটেলসে গিয়ে প্রয়োজন নেই। ওভারঅল এইটুকুনি ভেবে রাখুন যে মার্কেটের মধ্যে লিকুইডিটি ইনজেক্ট হচ্ছে এবং সেটা কিন্তু কেনার লোক আছে, যার ফলে এটা আপনারা মনে করে চলতে পারেন যে কেনাকাটার মধ্যে কিন্তু খামতি হয়নি। যারা কেনার তারা ঠিক কিনছে এবং যারা অপরচুনিটিকে কাজে লাগানো তারা ঠিক কাজে লাগাচ্ছে। সো এই চিন্তাটা আপনারা এখনই মাথা থেকে বের করে দিতে পারেন যে বিয়ার র্যালি মেবি শুরু হয়নি, বুল র্যালির মধ্যেই আছি। হ্যাঁ, একটু অকওয়ার্ড পজিশনে চলে এসেছি, এবারের বুল র্যালিটা অন্যবারের বুল র্যালি থেকে একটু আলাদা হচ্ছে, বাট এরপরে যখন আমরা রিবাউন্ড বা বাউন্স ব্যাক দেখতে পাবো সেটা কিন্তু ততটাই চটজলদি হবে যত সময় ধরে আমরা পড়ছি। নেক্সট আর্টিকেলে চলে এসেছি এবং এটাও একটা পজিটিভ আর্টিকেল। ইউএস কনসিডার করছে বা একটা বিল এনেছে, জানি না পাস হবে কি হবে না, বাট এদের যে ট্যাক্স পেইং মেকানিজম আছে সেখানে যাতে বিটকয়েনকে ইমপ্লিমেন্ট করা হয়, অর্থাৎ এদের দেশের যারা ট্যাক্স পেয়ার তারা অ্যাজ আ ডলার বা অ্যাজ আ বিটকয়েন দুটো হিসেবেই যেন ট্যাক্স পে করতে পারে। এবার এটা করার দুটো মোটিভ আছে। ফার্স্টে আপনারা জানেন যে ইউএস একটা বিটকয়েন রিজার্ভ ক্রিয়েট করতে বলেছিল, যদি ট্যাক্সটা জনসাধারণের তরফ থেকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি আকারে নেওয়া যায় তাহলে বিটকয়েনের যে স্টক পাইলিংটা সেটা যেমন হয়ে গেল তেমনি কিন্তু ট্যাক্স কালেকশনও হয়ে গেল। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, ট্যাক্স কালেকশনের মেকানিজম হিসেবে যদি বিটকয়েনকে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে অ্যাডাপ্টিবিলিটি বাড়লো না কমলো? এর উত্তর আশা করি আপনারা নিজেই বুঝতে পারছেন। এবং ইউএস এর মতো কান্ট্রি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং তারা যদি এটা অ্যাডাপ্ট করে, এর দেখা দেখি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু এগুলো অ্যাডাপ্ট করতেই পারে সময়ের সাথে, যার ফলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির অ্যাডাপ্টেবিলিটি বাড়বে। এবং ওভারঅল এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই মার্কেটের যত অ্যাডাপ্টেবিলিটি বাড়বে তত কিন্তু এই মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ বাড়তে থাকবে এবং যার ফলে আমরা বিভিন্ন কয়েনের প্রাইসের মধ্যে সার্চ একটা সার্টেন টাইম ফ্রেম পর গিয়ে দেখতে পাবোই পাবো। এবার বিটকয়েন ছেড়ে আমরা যদি একটু ইথেরিয়ামে শিফট হই, ইথেরিয়াম কিন্তু 4 মান্থ লোতে টাচ করেছে, বাট একটা নতুন ডাটা উঠে আসছে যার ফলে অনেক অ্যানালিস্ট বলছে যে আবার $3200 অবধি কিন্তু বাউন্স আসতেই পারে। তার আগে আরও একটা জিনিস দেখিয়ে রাখা প্রয়োজন, বিটকয়েনের চার্ট আমি তখন দেখিয়েছিলাম ঠিকই, বাট একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আমরা যদি একটু আরএসআই খুলে নিই, আরএসআইয়ের যদি একটু অবস্থা দেখেন তাহলে দেখবেন ওভারসোল্ড রিজিয়নে চলে গেছে। বিভিন্ন ট্রেন্ড লাইন, বিভিন্ন সিম্পল মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন হয়ে গেছে ঠিকই, বাট
আরএসআই কিন্তু একটা ইম্পর্টেন্ট মেট্রিক্স, যেটা কিন্তু প্রিভিয়াসলি বারবার আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে আরএসআই একটা কি ফ্যাক্টর, এবং সেটা যখন এতটা ওভারসোল্ড রিজিয়নে চলে গেছে, এখান থেকে কিন্তু আমরা ইজিলি একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করতেই পারি। এবং শুধুমাত্র বিটকয়েনের চার্টে নয়, ইথেরিয়ামের চার্টগুলো আপনারা দেখতে পাবেন একদম ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি চলে গেছে। কোনো কোনো কয়েনের তো ইভেন 5-10 অব্দি টাচ করে গেছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক হওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, এবার এই বাউন্স ব্যাকটা কালকে থেকেই হবে কি 1-2 সপ্তাহ পর থেকে হবে, সেটার কোনো রকম নিশ্চয়তা নেই, বাট হবে সেটা বোঝা যাচ্ছে। এবার ইথেরিয়ামের যদি আর্টিকেলটায় চলে আসি, তাহলে একটু যদি স্ক্রল করি বুঝতেই পারবেন যে কেন বলা হয়েছে $32 অব্দি কিন্তু ইথেরিয়াম টাচ করতে পারে। বিকজ ডেরিভেটিভ পজিশনিং শোজ লার্জ ট্রেডার্স ইনক্রিজিং লং এক্সপোজার্স অ্যাজ সেন্টিমেন্ট স্টেবিলাইজেস ডিসপাইট অনগোয়িং উইকনেস। অর্থাৎ অনেক ট্রেডার যারা বুঝতে পারছে এবার এখান থেকে লং একটা পজিশন ওপেন করা যেতে পারে ডেরিভেটিভসের আন্ডারে, তারা কিন্তু ওপেন করে দিচ্ছে। এবং ডেরিভেটিভসের ডাটা যদি আমরা চেক করি, এখানে বুঝতেই পারছেন যে লংয়ের দিকের পজিশন এখন ইথেরিয়ামের মতো কয়েনে বেশি ওপেন হচ্ছে। সো এখান থেকেও কিন্তু একটু মার্কেট ডাইনামিক্সের শিফট আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট নিউজ উঠে আসছে, গ্রে স্কেলের যে ডোজ কয়েন অ্যান্ড XRP ETF, সেটা অলরেডি কিন্তু SEC দ্বারা অ্যাপ্রুভড হয়ে গেছে। এবং নভেম্বর 24 তথা আজকে 22 তারিখ সোমবার থেকে কিন্তু ন্যাসড্যাকের মধ্যে ট্রেডিং আরম্ভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রে স্কেলের ডোজ কয়েন ETF এর নাম রাখা হয়েছে GDOG, আর XRPর যে ETF তার নাম রাখা হয়েছে GLNK। অর্থাৎ এই দুটো কয়েনের মধ্যেও কিন্তু অলরেডি গ্রে স্কেলের মতো বড় কোম্পানির তরফ থেকে ETF চলে এলো। সো মেবি লিকুইডিটি ইনজেকশন যে সমস্ত কয়েনগুলোর মধ্যে প্রথম শুরু হবে, তাদের লিস্টে এই ডোজ কয়েন, XRP, লিঙ্ক, সোলানা এই সমস্ত কয়েনগুলো প্রথমে থাকবে। তো অল্ট কয়েনগুলো যখন বাড়তে আরম্ভ করবে, এই সমস্ত কয়েন কিন্তু সবার প্রথমে বাড়বে। আচ্ছা, নেক্সট নিউজে চলে আসছি। সোলানার নাম নিয়েছিলাম, সোলানা ওরিয়েন্টেডও ভালো নিউজ আসছে। কয়েন বেস সোলানা ইকোসিস্টেমকে আরও স্ট্রং করার জন্য সোলানা বেস একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যার নাম ভেক্টর, সেটা পুরোপুরি অ্যাকোয়ার করে নিয়েছে। এবং কয়েন বেসের তরফ থেকে এখানে বলা হচ্ছে উই আর ডাবলিং ডাউন আর সোলানা, অর্থাৎ সোলানাতে এরা ডাবলেরও বেশি বেট লাগাতে প্রস্তুত। অর্থাৎ সোলানার ইকোসিস্টেমকে স্ট্রং করার জন্য, সোলানার মধ্যে লিকুইডিটি ইনজেক্ট করার জন্য কিন্তু কয়েন বেস উঠে পড়ে লেগেছে। এবং নিশ্চয়ই এরা ভালো কিছু বুঝেছে বলেই সোলানাকে অ্যাকোয়ার করছে, বা সোলানার ইকোসিস্টেমে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে অ্যাকোয়ার করছে, যার ফলে কিন্তু একটা সার্টেন টাইম ফ্রেম পর গিয়ে আমরা সত্যি করেই দেখতে পেতে পারি যে ইথেরিয়ামের মেন কম্পিটিটর কিন্তু হিসেব মতো সোলানায় দাঁড়ালো। এবার আপনারা বলতে পারেন যে ইথেরিয়ামের মতো প্রাইস হয়তো যেতে পারবে না ঠিকই, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ ইনক্রিজ এখানে মেন ইম্পর্টেন্ট, যেতে কিন্তু অলরেডি সোলানা ইথেরিয়ামকে ওভারটেক করে দিয়েছে পার্সেন্টেজ ওয়াইজ গেনের দিক থেকে। এর পরবর্তীকালে যেটুকুনি বাড়বে সেই ওয়াইজও যদি ক্যালকুলেট করেন, দেখতে পাবেন ইথেরিয়াম যা বেড়েছে বা যে পার্সেন্টেজ ওয়াইজ বেড়েছে, তার চেয়ে সোলানা 5 থেকে 6 টাইম মোর বাড়বে। আচ্ছা, আরও একটা অল্ট কয়েনের বিষয় কভার করি। সেই কয়েনের মধ্যে কিন্তু দিন প্রতিদিন TVL বাড়ছে এবং এখানে একটা ডবল বটম তৈরি হয়েছে। আমি নিজের চার্টে যাচ্ছি না, এখান থেকে একটা চার্ট উঠে আসছে, দেখিয়ে দিচ্ছি। 3D এর চার্টে এখানে ডবল বটম টাইপের তৈরি হয়েছে। হ্যাঁ, খানিকটা হয়তো এখনো পড়তে পারে, বাট সেই কয়েনের চার্টের দিকে আপনারা একটু নজর রাখুন। আর মনে হচ্ছে না বিটকয়েন বেশি দিন পড়বে বলে, যদি পড়েও ম্যাক্সিমাম 1-2 সপ্তাহ পড়লো। মেবি ডিসেম্বরের মাসের মধ্যে যে FOMC মিটিং আছে, সেখানে রেড কার্ড হোক না হওয়ার পসিবিলিটি বেশি। তাও ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা একটা রিভার্সাল এক্সপেক্ট করতেই পারি। তো সেই হিসেবে বিভিন্ন অল্ট কয়েনগুলো কিন্তু পাম্প হওয়া আরম্ভ করবে, এবং যেহেতু সেই কয়েনের মধ্যে একটা ডবল বটম তৈরি হয়েছে দেখিয়ে রাখলাম, সো সেই কয়েনের দিকে একটু মনোযোগ রাখতে পারেন। আর গতকালই কভার করেছিলাম যে লিঙ্ক কয়েন কিন্তু একটা চমকপ্রদ কাজ করে। লিঙ্ক কয়েনে অলরেডি ডিটেলসের ভিডিও আমাদের বং ক্রিপ্টো যে মেন চ্যানেলটা আছে সেখানে আপলোড করা আছে, কি নিয়ে কাজ করে, ফান্ডামেন্টালস কি, টেকনিক্যালস কি, ডিটেলসে কভার করা আছে। এবং মেন চ্যানেলেও কিন্তু মেবি সোমবার থেকে রেগুলারলি ভিডিও আপলোড হওয়া আরম্ভ হবে। তো যারা মেন চ্যানেল অর্থাৎ বং ক্রিপ্টো চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটা টিপে দিন, যাতে সেইখানে ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। যাই হোক, লিঙ্কের ব্যাপারে যদি চলে আসি, গ্রে স্কেলের মতো বড় কোম্পানির তরফ থেকে বয়ান আসছে যে চেন লিঙ্ক মার্কেটে এমন একটা কাজ করছে যেটা অন্য কোনো কয়েন করছে না। এবং গতকালও বলেছি হোয়েল অ্যাকুমুলেশন কিন্তু চেন লিঙ্কের মধ্যে বেড়েছে। তো মেন কাজটা কি, ডিসেন্ট্রালাইজড আর ট্র্যাডিশনাল ফাইন্যান্সের মধ্যে অ্যাজ আ ব্রিজ চেন লিঙ্ক কয়েনই কাজ করছে, বা চেন লিঙ্কের যে মেকানিজম সে কাজ করছে। গ্রে স্কেলের তরফ থেকে যথারীতি বয়ান উঠে আসছে, এখানে বিভিন্ন জিনিস লিখেছে, বাট মেন যে জিনিসটা অফ চেন অ্যান্ড অন চেন ওয়ার্ল্ডকে এক ছাদের তলায় নিয়ে আসার কাজ কিন্তু এই চেন লিঙ্ক কয়েনই করছে। আর যদি আপনারা একটু রিকল করে দেখেন, যখন গ্রে স্কেলের পোর্টফোলিও আপনাদেরকে দেখিয়েছিলাম মেবি 3-4 মাস আগে, তখন দেখিয়েছিলাম যে বিটকয়েন ইথেরিয়ামের পাশাপাশি তারা কিন্তু হিউজ অ্যামাউন্টের লিঙ্ক কয়েন অ্যাকুমুলেট করে রেখেছে। সো লিঙ্ক কয়েনেরও কিন্তু ফিউচার ব্রাইট। এবং আজকের ভিডিওতে যে কটা কয়েনের নাম নিলাম, জাস্ট লাইক ডোজ আর XRP, তার পাশাপাশি সেই,
তার পাশাপাশি লিঙ্ক কয়েনের নাম উঠে আসে, 2-3 দিন ভিডিওতে কভার করে দিলাম। এই কয়েনগুলো কিন্তু অল্ট কয়েনগুলো যখন পাম্প করা আরম্ভ করবে সবার আগে বাড়বে। এবং আপনারা যদি রিসেন্ট টাইমসে চেকও করেন, অনেক এমন অল্ট কয়েন্স আছে যেগুলো যে জায়গায় পড়েছিল অর্থাৎ প্রায় 90% ক্র্যাশ করে গেছিল সেইখানেই পড়ে আছে। বাট লিঙ্ক, ডোজ, এক্সআরপি এরা কিন্তু ব্যাপক বেড়েছে। ইভেন কেউ কেউ তো নিজের অল টাইম হাই পর্যন্ত দিয়েছে, জাস্ট লাইক সোলানা। সো এই সমস্ত কয়েনগুলোই কিন্তু অল্ট কয়েন হিসেবে পারফর্ম করবে এবারের বুল মার্কেটে। আর বিটকয়েনের মধ্যে কে কি বলছে আমার যায় আসে না। আমি অন্তত মনে করি যে বিয়ার র্যালি শুরু হয়নি, বুল ট্রেন্ড এখন ওভার হয়নি, বুল ট্রেন্ডের মধ্যেই আমরা আছি। হ্যাঁ, অন্যান্য বুল মার্কেটের তুলনায় এই বছরের বুল মার্কেটে কিছু নতুন জিনিস আমরা অবজার্ভ করছি, বাট ফাইন্যান্সিয়াল মার্কেটের এটাই নিয়ম যে প্রতি বছরই নতুন কিছু আমাদের সামনে তুলে ধরে। এই বলেই ভিডিওটা শেষ করছি। অনেক কিছু ইন ডেপথ কভার করার চেষ্টা করলাম এবং আমার নিজস্ব ওপিনিয়নও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা এই অবধি দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ এত ধরনের ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক রিসার্চ ওয়ার্কের প্রয়োজন হয়, অনেক টাইম কনজিউমিং ব্যাপার সেটা। সো অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।